বাংলাদেশের রাজধানী ঢাকা আজ হয়ে উঠেছে এক অঞ্চলে ভূরাজনীতির স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দু। একটি দেশের পররাষ্ট্রনীতির কৌশলগত দিক বদলানোর দৃশ্য সর্বদাই পর্দার আড়ালে ঘটে। আজ ঢাকায় সেই পর্দার আড়ালে দুটি অত্যন্ত সংবেদনশীল দৃশ্য সাক্ষী হলো। ক্ষমতায় যাওয়ার জন্য যদি শেষ পর্যন্ত জামাতের সাথে আতাত করে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে হয়, তাহলে এরকম আওয়ামী লীগ থাকার থেকে আত্মহত্যা করা অনেক ভালো। I've engaged lawyers here in the UK who have repeatedly written to Bangladeshi authorities, but they haven't responded. যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক ঢাকার আদালতে 2 বছরের সাজা পাওয়ার পর এখন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন। টিউলিপ মামলা করলে সবচেয়ে বেশি চাপ কোথায় পড়বে? ইউনুস এই গেরাকল থেকে বেরোতে পারবেন না। ইঁদুর মারার যে কলটি ইউনুস নিজে হাতে পেতেছেন, তাতে এখন তার নিজের ঠ্যাং আটকে গিয়েছে। এবার ইঁদুর মারার কল থেকে ঠ্যাং ছাড়ানোর চেষ্টা করে যান মহাজন, দেখি কতটুকু কি পারেন আপনি। আন্তর্জাতিক মানের খেলোয়াড়, খেলেন, ঠ্যাং ভেঙে দেবে। তবে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনুস, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও বিচারপতি গোলাম মুর্তজার কপালে চরম দুর্ভোগ অপেক্ষা করছে? ট্রাইব্যুনাল পাড়ায় রীতিমতো আতঙ্ক শুরু হয়েছে। শেখ হাসিনা কি সত্যিই ফিরছেন? আর তিনি যদি ফিরে আসেন, তাহলে যারা এতদিন তার ফাঁসির দড়ি পাকাচ্ছিলেন, সে তাজুল ইসলাম আর গোলাম মুর্তজার ভবিষ্যৎ কি হবে? দুই ছাত্র উপদেষ্টার ভাগ্যে কি জুটতে যাচ্ছে, তার রাজনৈতিক ঠিকানাও এখনো নিশ্চিত হয়নি বলে জানা গেছে। এদিকে দুই উপদেষ্টাকে পদত্যাগ করার জন্য অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে সম্প্রতি আবারও পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা। প্রিয় দর্শক, এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। বাংলাদেশের রাজধানী ঢাকা আজ হয়ে উঠেছে এক অঞ্চলে ভূরাজনীতির স্নায়ুযুদ্ধের কেন্দ্রবিন্দু। একটি দেশের পররাষ্ট্রনীতির কৌশলগত দিক বদলানোর দৃশ্য সর্বদাই পর্দার আড়ালে ঘটে। আজ ঢাকায় সেই পর্দার আড়ালে দুটি অত্যন্ত সংবেদনশীল দৃশ্য সাক্ষী হলো। দুপুরে পর বারিধারা ভারতীয় হাই কমিশনার সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, ভারত মার্কিন নেক্সাস। বিকালের পর মাননীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA খলিলুর রহমানের সাথে পাকিস্তান হাই কমিশনারের বৈঠক। পাকিস্তান এবং বাংলাদেশ অক্ষ একই দিনে কয়েক ঘন্টার ব্যবধানে দুটি ভিন্ন মেরুর কূটনৈতিক বৈঠক কেন? এটি কি কোনো নিছকই রুটিন সাক্ষাৎ, নাকি অন্তর্বর্তী সরকারের শুরু হয়েছে এক গভীর কৌশলগত মেরুকরণ? একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমার বিশ্বাস এই বৈঠকগুলির ইঙ্গিত দিচ্ছে ভারত মার্কিন জোট এখন বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আর অন্যদিকে ঢাকা সরকার সেই উদ্বেগকে কাজে লাগিয়ে আঞ্চলিক ভারসাম্য পাকিস্তানের সাথে নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করছে। আজ আমরা বিশ্লেষণ করব এই দুটি বৈঠক বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি কি বার্তা বহন করে এবং কেন ঢাকা এখন দক্ষিণ এশিয়ার গ্রেট গেম এর নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা দেখছেন, আমি সেই তথ্যটা দেখাচ্ছি যে দুইটা মিটিং কখন হয়েছে, সেই গোয়েন্দা তথ্যটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবং যে জিনিসটা এখানে এসে মার্কিন পররাষ্ট্র এই যে ভারপ্রাপ্ত জ্যাকবসনের সাথে প্রণয় ভাবনার সাথে যে মিটিংটা হয়েছে আজ দুপুর 12:35 থেকে 2:20 পর্যন্ত বারিধারাস্থ ভারতীয় হাইকমিশন অনুষ্ঠিত ওই বৈঠকটি ছিল কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ই ইন্দো প্যাসিফিক IPS এর অংশীদার এবং বাংলাদেশ সবচেয়ে বড় দুটি অংশীদার। এই বৈঠকের কোনো সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল না, এটি ছিল সর্বোচ্চ পর্যায়ের গোপনীয় এবং কৌশলগত সমন্বয়। ভারতের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকার সময় চীনের প্রভাব যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা দেখা। ভারতের উদ্বেগ বিগত মাসগুলোতে ডক্টর ইউনুস সরকারের ভারত বিরোধী কূটনীতিক অবস্থানের কারণে ভারত চরম অস্বস্তিতে আছে। তারা নিশ্চিত হতে চাইছে যে বাংলাদেশের নিরাপত্তা কাঠামো এবং অর্থনৈতিক করিডোর তাদের কৌশলগত স্বার্থ যেন সুরক্ষিত থাকে। মার্কিন উদ্বেগ যে কাজটা এখানে কাজ করছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ, দ্রুত নির্বাচন হোক এবং গণতন্ত্রের ধারা ফিরে আসুক। তারা চীন বা অন্য কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়াই এটি একটি লেভেল প্লেইং ফিল্ডে দেখা যায়। এখানে উল্লেখ থাকে যে ভারত চাচ্ছে ইনক্লুসিভ নির্বাচন এবং সেই ইনক্লুসিভ নির্বাচনে যে আওয়ামী লীগের অংশগ্রহণ অবশ্যই সেই অংশ কিন্তু দেখা যাচ্ছে। তার মানে এখানে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সাথে যে সমঝোতা এবং যুক্তরাষ্ট্র যে ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চাইছে বা তারই একটা প্রতিফলন এর মাধ্যমে কিন্তু আমরা দেখছি। এই দুই দেশের কূটনীতিক দীর্ঘ বৈঠক প্রমাণ করে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে একযোগে কাজ করার একটা রোডম্যাপ তৈরি করেছে। এটি একটি বার্তা বাংলাদেশের আন্তর্জাতিকভাবে নজরদারির বাইরে নেই। পাশাপাশি এখন থেকে যুক্তরাষ্ট্রের নীতি চেঞ্জ আবার হয়ে যে ভারতের দৃষ্টিতেই বাংলাদেশকে দেখার একটা কৌশল এগিয়ে যাচ্ছে, সেটার কিন্তু একটা ছাপ আমরা দেখছি। এই বৈঠকটি অন্তর্বর্তী সরকারের প্রতি একটা স্পষ্ট বার্তা আঞ্চলিক ভারসাম্য বজায় রাখার। যদি সরকার ভারত বা পশ্চিমা বিশ্বের সাথে কোনো সম্পর্ক নষ্ট করে, তবে অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ অনিবার্য। এই ভারত মার্কিন নেক্সাস হলো সেই শক্তিশালী খুঁটি যা বাংলাদেশের বর্তমান ভূ রাজনৈতিক কৌশল নির্ধারণে অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করে।
এখানে উল্লেখ্য যে ভারত কিন্তু আজকে যে বিশাল নোটাম জারি করে তার কৌশলগত এবং মহড়া চালাচ্ছে এবং তার একটা যুদ্ধ পরিস্থিতি রয়েছে এবং বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানকে যদি নির্মূল না করা হয় এবং আমেরিকা কিন্তু অলরেডি বুঝে ফেলেছে যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে সেটা দিয়ে আসলে আমেরিকার যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু অর্জিত হবে না এবং অর্জিত হওয়ার কোনো সুযোগ নেই। বরঞ্চ যুক্তরাষ্ট্র যেটা করেছে তাতে এখন যুক্তরাষ্ট্রের দিকেই কিন্তু তীর ছুটে আসছে। সুতরাং যুক্তরাষ্ট্র এবং ভারতকে বয়কট করে বাংলাদেশের সাথে মিলে যে পাকিস্তান যে এজেন্ডা তৈরি করেছে এবং জঙ্গিবাদের যে উত্থান ঘটেছে সেই উত্থান কিন্তু এখন আমেরিকাকেও মানে ভোগাচ্ছে বা ভাবাচ্ছে। আপনারা দেখেছেন সম্প্রতি কিন্তু এই যে ন্যাশনাল নিরাপত্তা উপদেষ্টা সে কিন্তু একবার ভারতে একবার কাতারে বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের মিটিং এ বসতেছে, বিভিন্ন ধরনের দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় মিটিং এ বা সমঝোতা বসতেছে এবং ইউনূস সরকারের উপরে যে প্রচন্ড ইন্টারন্যাশনাল চাপ আসতেছে ইনক্লুসিভ নির্বাচনের জায়গা থেকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচন হতে পারবে না তারই মেসেজগুলো কিন্তু এখানে আসতেছে। বিকাল 4:20 দেখেন আবার এদিকে শুরু হয় নিরাপত্তা উপদেষ্টা এই যে খলিলের সাথে রজাব রহমানের সাথে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দারের বৈঠকটি ঢাকার কূটনৈতিক মঞ্চে সবচেয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং সবচেয়ে কথা হচ্ছে যে এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, এটা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু এটা হয়েছে। এই যে পিচাস ইউনূসের কার্যালয় মানে হচ্ছে পাকিস্তানকে ওর দপ্তরে বসেই কিন্তু এই যে গেম প্ল্যান বা এই যে তার সাথে মাখামাখি এই জারজদের সাথে মাখামাখি তার এই প্রধান উপদেষ্টার অফিস সেখানে বসেই কিন্তু হয়েছে। খলিল রহমান কেবল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ এবং তার এই দ্বৈত ভূমিকা বৈঠকের গভীরতা বাড়িয়েছে। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে আপনারা জানেন যে আনুষ্ঠানিকভাবে রোহিঙ্গা ইস্যু এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাকিস্তান ঐতিহাসিকভাবে রোহিঙ্গা মুসলমানদের প্রতি সহানুভূতি দেখায়। এই বৈঠকের মাধ্যমে সরকার সম্ভবত রোহিঙ্গা সমস্যার সমাধান ভারতকে এড়িয়ে পাকিস্তানের মাধ্যমে ওআইসির এবং চীনের ঘনিষ্ঠ দেশগুলো সমর্থন আদায়ের চেষ্টা করছে। এইটা যদিও কথা বলা হচ্ছে বা এরকম একটা কথা তথ্য আসতেছে, কিন্তু আমরা যেটুকু জানি রোহিঙ্গাদের কাজে লাগিয়ে এই পাকিস্তানের আইএসআই বা তাদের যে জঙ্গি বাহিনী তাদেরকে দিয়ে বাংলাদেশের ভিতরে পাকিস্তানপন্থী একটা সরকার যাতে বজায় থাকে এবং তাদের বাংলাদেশ যদি অস্থিতিশীল থাকে সেরকম একটা ব্যবস্থা কিন্তু তারা পার্মানেন্টলি করতে চায়। এবং এর পিছনে অন্যতম হচ্ছে এই যে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী হইতে শুরু করে এদের কিন্তু একটা বিশাল নাটের গুরু এর সাথে সংযুক্ত রয়েছে। আমরা এই যে জায়গাগুলো থেকে দেখছি যে এই বৈঠকের একটা ভারতের যে সরাসরি একটা বার্তা বা আমরা পাই বা ভারতের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে ডক্টর ইউনূসের ভারত বিরোধী নীতি যে ধারাবাহিকতা এবং এই সামরিক সহযোগিতা, সামরিক সরঞ্জাম ক্রয় সংক্রান্ত যে বিষয়গুলো আছে, চীন পাকিস্তানের অক্ষের সাথে যে ইউনূস সরকারের যে মাখামাখি সমস্ত কিছু বিষয় নিয়ে এবং চীনের কৌশলগত প্রবেশকে এই কিভাবে রোখা যাবে, কিভাবে পাকিস্তান এবং চীনের কৌশলগত জায়গাগুলোতে দিয়ে এই ভারত এবং আমেরিকা চীনের বিরুদ্ধে যে যুদ্ধ বা চীনের বিরুদ্ধে যে সংগ্রাম, যে অর্থনৈতিক যে ব্যাপারগুলো আছে সেগুলোকে তুলে ধরার যে পাশাপাশি এই যে একটা ঘটনা সেই ঘটনাকে কিন্তু এড়িয়ে যাওয়ার জন্য এবং চীনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বা ফাইট করার জন্য কিন্তু আমেরিকার ভারত ছাড়া উপায় নেই। পাশাপাশি ভারত কিন্তু বাংলাদেশের চারিদিকে যে সেনা ঘাঁটি এবং ঘাঁটিগুলো তৈরি করেছে নতুন নতুন এবং বাংলাদেশের সাথে ভারতের যে একটা যুদ্ধান্তীয় অবস্থা চলে আসছে এরই পরিপ্রেক্ষিতে এবং ভারতে যে ক্লিয়ার একটা বার্তা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগকে বাদ দিয়ে যে কোনো নির্বাচনের বিরুদ্ধে এবং ইনক্লুসিভ নির্বাচনের কোনো রকমই যে বাইরে যে কোনো নির্বাচনই যে ভারত চায় না তারই কিন্তু ফলাফল বা সেই মেসেজটাই কিন্তু এখন এই যে আমেরিকা এবং ভারতের পক্ষ থেকে কিন্তু দেওয়া হচ্ছে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু এই ধরনের মিটিং গুলো উপযোগী হচ্ছে এবং সেগুলো কিন্তু পর্দার আড়ালেই হচ্ছে। এই যে দুইটা আমরা মিটিং যে দেখি দুইটা পাশাপাশি রাখি, ঢাকা এখন কি দাঁড়াচ্ছে, ঢাকা ভূরাজনৈতিক দাবা খেলার কেন্দ্রে পরিণত হয়েছে। এই অক্ষ চায় মানে ভারত মার্কিং অক্ষ এটা এখন চাচ্ছে কি, চায় হচ্ছে বাংলাদেশ স্থিতিশীল আসুক, গণতন্ত্র আসুক এবং আঞ্চলিক শক্তি ভারসাম্যতা বজায় থাকুক, যাতে চীন সামরিক এবং অর্থনৈতিক প্রভাব লাগামহীন না হয় বা সেটার প্রভাব থেকে মুক্ত থাকে। আবার বাংলাদেশে পাকিস্তান অন্তর্বর্তী সরকার এই অক্ষকে ব্যবহার করে ভারতকে চাপ দিতে এবং পশ্চিমা বিশ্বের শর্ত এড়িয়ে চীন পাকিস্তান অক্ষের দিকে ঝুঁকতে চাচ্ছে বা তার সাথে সম্পর্ক বাড়াতে চাচ্ছে, এরকম কিন্তু ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে। তার মানে ইউনূস যে আমেরিকার পাপেট হয়ে এসে এই যে তার সাথে আল কায়দার যে সম্পর্ক আছে সে এখন পাকিস্তানের হাত ধরে তারপরে চীনের সাথে সম্পর্ক তৈরি করে চীনের বাজারকে বাংলাদেশকে চীনের বাজার বানাতে চাচ্ছে। তার বিরুদ্ধে কিন্তু এখন আমেরিকা এবং ভারত দুজন মিলে একটা যৌথ কৌশল কিন্তু নেওয়ার চেষ্টা হচ্ছে। ডক্টর ইউনূস সরকারের কূটনৈতিক পলিসি সম্ভবত এখন একটি ভারসাম্য রক্ষার কৌশল অবলম্বন করছে। এদিকে
একদিকে তারা পশ্চিমা বিশ্বের গণতন্ত্র এবং মানবাধিকারের দাবি মানার ভান করছে, অন্যদিকে পর্দার আড়ালে পাকিস্তানের মাধ্যমে সেই সমস্ত আঞ্চলিক শক্তির সাথে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে, যা পশ্চিমা জোটের প্রতিপক্ষ। এই বৈরিপ্ত বা বিপরীত রূপের চেহারা, এই মুনাফিকি চেহারা বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে এক চরম ঝুঁকির অবস্থায় ফেলে দিয়েছে। অতীতে দেখা গেছে এই দুই ধরনের সুইং স্টেট কৌশল অবলম্বনে কিন্তু একটা চরম হতাশা পরিণত বা একটা চরম পরিণতি কিন্তু আসছে। এই কূটনীতিক মেরুকরণের রাজনৈতিক প্রভাব কিন্তু হচ্ছে সুদূর প্রসারী। অন্তর্বর্তী সরকারের যে বৈধতা, যদি সরকার পাকিস্তানের মাধ্যমে আঞ্চলিক সমর্থন আদায়ে সফল হয়, তবে তাদের সক্ষমতা বা ক্ষমতা ধরে রাখার রাজনৈতিক বৈধতা আরো শক্তিশালী হবে, কিন্তু এটি পশ্চিম এবং গণতন্ত্রের এজেন্ডা থেকে তাদের আরো দূরে ঠেলে দিবে। অর্থনৈতিক যে ঝুঁকি, ভারত এবং যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে, তবে এর সরাসরি প্রভাব পড়বে অর্থনীতিতে। গত বছরে ভুটানের ট্রানজিট সুবিধার মতো অর্থনৈতিক সুবিধাও হারানো বা নতুন বাণিজ্য অবরোধের মুখে পড়ার ঝুঁকি থাকবে। নিরাপত্তা ঝুঁকি যেটা দেখা যাচ্ছে, দেশের অভ্যন্তরে মৌলবাদী এবং জঙ্গিবাদী যে শক্তি মাথাচাড়া দিচ্ছে, তখন এই নিরাপত্তা সহযোগিতার জন্য পাকিস্তানের সাথে নিবিড় সম্পর্ক হওয়া রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু ইউনূস সরকার কিন্তু সেটা বোঝার চেষ্টা করছে না যে এই যে পাকিস্তানের যে মাখামাখি, এর পরিণতি তাকে কত ভয়ঙ্কর ভাবে গ্রহণ করতে হবে। এর মাধ্যমে দেশের আন্তঃসীমানা নিরাপত্তা হুমকি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে সামরিক বিশ্লেষকরা, এবং তার নমুনা কিন্তু আমরা দেখছি যে ভারতের সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি যে দৃশ্য, সেটা কিন্তু আমরা দেখছি। 2রা ডিসেম্বর ঢাকা এই অঞ্চলের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা করলো। ভারত মার্কিন বৈঠক হলো বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের প্রমাণ, আর বাংলাদেশের পাকিস্তানের বৈঠক হলো বর্তমান সরকারের কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা বা ঝুঁকির প্রমাণ। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পাকিস্তানের হাই কমিশনের বৈঠক স্পষ্টত ইঙ্গিত দেয় অন্তর্বর্তী সরকার তার পররাষ্ট্রনীতি একটি বড় ধরনের পিভট বা দিক পরিবর্তন করছে। তারা এখন ভারতের প্রভাব থেকে বেরিয়ে, ভারতের প্রভাব তো নাই, বা আমেরিকার প্রভাব থেকেও বেরিয়ে পাকিস্তানের দিকে বা চীনের দিকে ঝোঁকার একটা গেম প্ল্যান চলতেছে। এই গ্রেট গেমের ফলাফল কি হবে? ঢাকা ইউনূস কি শেষ পর্যন্ত এই ভারসাম্য ধরে রাখতে পারবে, নাকি এই চাপ, তার পশ্চিমা চাপ কি তার থাকবে? আমরা অলরেডি যেটা দেখছি, তার পশ্চিমা বন্ধুরা কিন্তু তার সাথে নেই। তার পশ্চিমা বন্ধুরা কিন্তু তাদেরকে অলরেডি ছেড়ে গেছে, আমরা সেটা দেখতেছি। তার পশ্চিমা বন্ধুরা কিন্তু তাদের সাথে নেই। সুতরাং আমরা এর ফলশ্রুতিতে কিন্তু ভবিষ্যৎ আরো খারাপ দেখছি, এবং ইউনূসের জন্য এটাই হচ্ছে দেখা যাবে যে আমেরিকা ইউনূসকে এখানে নিয়ে আসে, এই আমেরিকার সাথেও সে বেমানি করতে দ্বিধা করবে না, এবং এর ফলাফল তাকে কিন্তু দিতে হবে। এবং আমরা কিন্তু বর্তমানে যে ভূ রাজনীতি চলছে, সেই রাজনীতি কিন্তু আমরা স্পষ্ট দেখছি যে যুক্তরাষ্ট্র যে 5ই আগস্টের আগে তার যে অবস্থান ছিল, সেখান থেকে সরে এসে এখন কিন্তু বাংলাদেশের ব্যাপারে আবার ভারতের উপরে ডিপেন্ডেন্ট হচ্ছে, এবং ভারতের চোখে বাংলাদেশকে যে দেখার একটা রাজনীতি বা ভূ রাজনীতির যে প্ল্যান, সেই জায়গাটাতে কিন্তু ফিরে এসেছে। সুতরাং আমি মনে করি যে আজকের এই মিটিং ইউনূস সরকারের জন্য একটা কঠিন বার্তা নিয়ে আসবে, এবং বাংলাদেশে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, ইনক্লুসিভ ছাড়া কোনো নির্বাচন হবে না, তার একটা সর্বশেষ বা কঠিন বার্তা আছে বলে আমরা মনে করি। তবে পর্দার অন্তরালে এরকম অনেক খেলা চলছে, যখনই কোনো খেলা আপনাদের সামনে আসবে, আমার সামনে আসবে, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, আপনাদের ক্ষমতায় যাওয়ার জন্য যদি শেষ পর্যন্ত জামাতের সাথে আতাত করে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে হয়, তাহলে এরকম আওয়ামী লীগ থাকার থেকে আত্মহত্যা করা অনেক ভালো। কেন বললাম এরকম থাকার থেকে আত্মহত্যা করা অনেক ভালো? এই জন্যই বললাম, কারণ জামাত তাদের প্রতিশোধ আইনানুগ ভাবে নেওয়ার জন্য এই ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে বেশ ভালোভাবেই শেখ হাসিনার ফাঁসির রায়টা পাকাপোক্ত করে ফেলেছে। যদিও এই রায় নিয়ে অনেক বিতর্ক রয়েছে, যদিও এই রায় নিয়ে অনেক জলঘোলা পূর্ণ অবস্থান আছে, কিন্তু একটা জিনিস বাস্তব, সেটা হচ্ছে কোর্টকে ম্যানিপুলেট করে জামাত কিন্তু তার এজেন্ডা ফুলফিলের ধান্দায় রয়েছে। কেন বলছি এজেন্ডা ফুলফিলের ধান্দায় রয়েছে? আপনি খেয়াল করে দেখেন, ইদানিং অনেক আওয়ামী লীগের নেতা কর্মী শেখ হাসিনার মামলার রায়, ফাঁসির রায়, এইটা শোনার পর খুব খুশি হয়েছে। মানে ওরা পারলে এখনই শেখ হাসিনাকে ধরে আইনা জামাতের হাতে তুলে দিয়ে বলে, ভাই ফাঁসি দিয়ে দেন। তাহলে আওয়ামী লীগের ভিতরে এই সমস্ত বেঈমান লোকজনগুলা বিগত 17 বছর কি পরিমাণ সুবিধা নিছে একবার চিন্তা করেন। তারা থাকতো আওয়ামী লীগের ভেতরে, কাজ করতো, টেন্ডারবাজি করতো, এমনকি সংসদ সদস্য পর্যন্ত হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু তলে তলে ইনফরমেশন পাচার করতো ওই সমস্ত শেখ হাসিনা বিরোধী গোষ্ঠীর কাছে। এটাই বাস্তবতা। সম্প্রতি রাশেক রহমানের একটা ভিডিও দেখলাম, চলেন ফুটেজটা দেখে আসি। আপনি নিজে নিরাপদে বাইরে বসে আছেন, আর আপনার কোটি কোটি নেতা কর্মী দেশে বসে আছে। আপনি এখন বিএনপি আপনার শত্রু, জামাত আপনার শত্রু, এনসিপি আপনার শত্রু, এখন সেনাবাহিনীটিরও শত্রু বানায় বসে থাকেন। আপনি ফোন করেন না সেনাপ্রধানকে, আপনার এত ক্ষমতা থাকলে আপনি ফোন করে সেনাপ্রধানকে বলেন যে তুমি আমাদের সাথে কেন বিশ্বাসঘাতকতা করবে, বোঝাপড়া করেন।
আপনি তার সাথে গোপনে একটা রাজনৈতিক ফ্ল্যাগ মিটিং করেন না। যদি একটা ক্ষমতা থাকে, আপনি এখানে শরীর এলাকায় দিয়া আপনি একটা ওয়েব ক্যাম লাগাই দিয়ে আপনি বাংলাদেশের সেনাপ্রধানকে আপনি মির্জাফর ডাকছেন, মানে কোন ইকুয়েশনে? কি মনে হয় সামনে নির্বাচন যেই বাস্তবতা ইতিমধ্যে তৈরি হয়েছে বা আপনারা আছেন, সামনে নির্বাচন যেতে পারবেন? আপনি নির্বাচন করবেন, সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাকতে নির্বাচন করতে দেন, নির্বাচনে নিয়ে বাইর করে দিবে আপনার। ফাইজলামি করা যাবে, কোনো কথা নাকি এসব? ওর কথা শুনে এটা মনে হলো যে দেশের মালিক জনগণ নয়, সেনাবাহিনী। আপনি নির্বাচন করবেন, সেনাবাহিনীর প্রধানকে ভালো করে মির্জাফর ডাকতে নির্বাচন করতে দেন, নির্বাচনে নিয়ে বাইর করে দিবে আপনার। ফাইজলামি করা যাবে, কোনো কথা নাকি? ওর কথা শুনে এটা মনে হচ্ছে যেন সেনাবাহিনীর দুর্নীতি নিয়ে কথা বলা এই দেশে অন্যায়, বলাই যাবে না। সেনাবাহিনী বাইবেল, তারা যদি কখনো কোনো অন্যায় কিংবা দুর্নীতি করে এটা বলা হচ্ছে বাংলাদেশে এক ধরনের অপরাধ। সেনাপ্রধান তো আমার আত্মীয়, সেনাপ্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এখন কোন কনসিডারেশন উনি সেনাপ্রধান হয়েছেন ওই ফাইল তো আমি পাই নাই, আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার নাই। এমন ভাব যে সেনাবাহিনী সেনাপ্রধান নিয়োগ দেওয়ার আগে ওর সাথে পরামর্শ করার দরকার ছিল। যার ভিতরে এই চিন্তা ভাবনা যে সেনাবাহিনী দুর্নীতি করলে সেটা বলা এক ধরনের অরাজনৈতিক ব্যাপার কিংবা এক ধরনের অন্যায়, এই লোককে যদি সেনাপ্রধান নিয়োগের দায়িত্ব দেওয়া হতো, এই লোক কি পালন করতে পারতো না। সুতরাং এটা দিয়ে কি বোঝা যায়? এই সমস্ত লোক হলো লোভী, হিংসার নজরে পুরো সিস্টেমটাকে অ্যানালাইজ করে যাচ্ছে। তারা এটা ভাবতেছে যে সেনাবাহিনী প্রধান নিয়োগের ক্ষেত্রে যদি তার ক্ষমতা থাকতো তাহলে সে হয়তো এই ভুলটা করতো না, কিংবা করলেও সেইটার ব্যাপারে কথা বলতো না। আরে বাবা, সেনাবাহিনী যদি কোনো অন্যায় করে এইটার ব্যাপারে কথা বলা যাবে না, এই রুলস সংবিধানের কোন জায়গায় দেওয়া আছে? কোনো জায়গায় তো দেওয়া নেই। 5ই আগস্টের পরিণতি, আওয়ামী লীগের পতন, এটিকে আওয়ামী লীগ ষড়যন্ত্র তত্ত্ব এটার পেছনে দায়ী করবার একটা প্রচেষ্টা আছে। সেদিন কদিনকে বিবিসিতে একটা প্রতিবেদন দেখছিলাম যে দেশি বিদেশি ষড়যন্ত্র এবং বেইমানি প্রায় বলছেন, এবং ওবায়দুল কাদের বলছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলছেন যে এটি সেনাপ্রধান বেইমান, মির্জাফর এরকম তকমা দেয়া হচ্ছে। আসলে কি করলে, আপনার কি মনে হয়, কি করলে তাকে আপনারা আসলে এভাবে ট্রিট করতেন না, মানে বেইমান বা মির্জাফর হিসেবে দেখতেন না, অন্য কিছু ভাবতেন? সেনাপ্রধান তো আমার আত্মীয়, সেনাপ্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। এখন কোন কনসিডারেশন উনি সেনাপ্রধান হয়েছেন ওই ফাইল তো আমি পাই নাই, আর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আমার নাই। এটা নেত্রীর একক সিদ্ধান্ত, এটা দ্বৈত সিদ্ধান্ত না। আমার রাশেদ রহমানের কাছে জানতে ইচ্ছে করে আসলে কোন কোন বেনিফিটের বিনিময়ে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে এই সমস্ত কথা বলছেন। যেখানে জুলাইকে জঙ্গি হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে সেনাপতিকে বা সেনাবাহিনীকে কটাক্ষ করে কথা বলা অন্যায় হয়েছে? সেনাবাহিনী কি দেশের মালিক? আপনার কথা ভাব শুনে মনে হচ্ছে যে আপনি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশে বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন আর্মি রিপাবলিক অফ বাংলাদেশ, অর্থাৎ দেশের মালিক আর্মি। তাহলে ভাই আপনারা আওয়ামী লীগ করার দরকার নাই তো। আপনারা আওয়ামী লীগ করতে বলছে কি? আপনি চলে যান না, জামাত শিবিরের কাছে চলে যান, খুব ভালো মূল্যায়ন পাবেন, কারণ এখন ওদের পৌষ মাস চল। আর আপনারা তো সেই দুধের মাছি, দুঃসময়ের রাজনীতি কি করেছেন না করেছেন, কিংবা পৈতৃক সূত্রে আওয়ামী লীগের ব্যানার ইউজ করছেন কিনা, এই বিষয়টাতে আমরা নাই গেলাম। শুধু এইটুকুই বলি যে শেখ হাসিনার বিপদের সময় আপনার খুশি হয় বলে দেয় আপনি হচ্ছেন নব্য মোস্তাক। আর এই সমস্ত লোককে পার্টি কিভাবে গ্রহণ করে কিংবা আওয়ামী লীগ কিভাবে এটাকে প্রশ্রয় দেয়, এটা পার্টির নৈতিকতা নিয়েও একটা প্রশ্ন কিন্তু তোলে এই সমস্ত বিষয়গুলো যখন সামনে আসে। কারণ এই সমস্ত লোকই বিগত 17 বছর মধু খেয়ে গেছে, দলের মধু খায়া দলকে এখন ডাস্টবিনে ওয়ান টাইম গ্লাসের মতো ছুঁড়ে ফেলছে এই সমস্ত লোকেরাই। আর এই সমস্ত লোকেরাই আওয়ামী লীগকে বদনাম করছে, এই সমস্ত লোকেরাই ক্ষমতা পাওয়ার পর বিএনপির উপর নির্যাতন করছে, আর দোষ হয়েছে আওয়ামী লীগের ঘাড়ে। এই সমস্ত লোকেরাই তলে তলে জামাতের সাথে আঘাত করছে এবং 90-এর চেতনা থেকে দুই নেত্রীকে বিপরীত মুখে দাঁড় করানোর জন্য যথেষ্ট ভূমিকা রাখছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। মানেন আর না মানেন, এভাবেই হয়েছে। তা না হলে 1990 সালের গণ অভ্যুত্থানে যেখানে দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছে, সেখানে এখন কি এমন হয়ে গেছে যে বিগত বছরগুলোতে দুই দলকে পুরো বিপরীতমুখী অবস্থানে আমরা নতুন প্রজন্ম দেখেছি? কি এমন অবস্থা হয়েছে? এগুলোর পেছনে এই সমস্ত রাশেদ রহমানের মতো লোকজনরাই দায়ী। আজকে 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে আমরা দায়ী করি। আসলে বিএনপিকে দায়ী করার আগে চিন্তা করেন, গ্রেনেড হামলা যারা করছে তারা কি বিএনপির পদধারী কেউ ছিল? তারা বিএনপির পোস্টধারী কেউ ছিল? প্রত্যেকে ছিল একটা জঙ্গি সংগঠনের নেতা যারা ইসলামী রাজনীতির মোড়কে বিএনপির কাছে ঘেঁষছে। তাহলে এই যে বিএনপি শুধুমাত্র ক্ষমতায় থেকে সার্বজনীন হওয়ার জন্য এদেরকে প্রশ্রয় দিচ্ছে তা কিন্তু নয়। এই একই কাজ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায়ও হয়েছে। তিনি কাউমি মাথা শাস্তি দিয়ে কি এদেরকে প্রশ্রয় দেন নাই? অবশ্যই দিয়েছেন। তাহলে ওই সময় যদি আপনি বিএনপিকে দোষারোপ করেন, তাহলে এখনো তো আওয়ামী লীগ একই দোষে দোষী। অতএব এখানে আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে এখানে ব্যক্তিগতভাবে কিংবা দলীয়ভাবে প্রগতিশীল দুইটা রাজনৈতিক দলকে দোষ দেওয়াটা উচিত না। কারণ এই ধর্মভিত্তিক রাজনীতি যারা করে কিংবা ধর্ম নিয়ে রাজনীতি যারা করে, এরা প্রত্যেকটা সময় লুঙ্গির নিচে থেকেই রাজনীতি করেছে এবং তারা সবসময় মুখোশ পরে রাজনীতি করেই অভ্যস্ত। অতএব ধর্ম নিয়ে বাংলাদেশে রাজনীতি করাটা বন্ধ করতে হবে, তবেই এই সমস্ত বৈরিতা কমে যাবে। দুই দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে, 90-এর মতো আবার গণযোগাযোগ সৃষ্টি হবে। আবার দেখবেন বাংলাদেশের প্রগতিশীল মানুষগুলো তাদের প্রগতিশীলতা চর্চা করতে পারবে।
আর এই বাংলাদেশের প্রগতিশীল মানুষগুলো যেন ইউনাইটেড হইতে না পারে, হোক সেটা আওয়ামী লীগ কিংবা বিএনপি, এটার জন্যই এই চরমপন্থী দলগুলো কাজ করে যাচ্ছে ধর্মের ব্যানারে। এরা কিন্তু সমাজের জন্য ক্ষতিকর। এরা চাচ্ছে প্রগতিশীল এই দুই গোষ্ঠীটাকে সরায়া মধ্যবর্তী একটা গোষ্ঠী দাঁড়ায় যাক, যেখানে সরকার গঠন করবে জামাত এবং বিরোধী দলে থাকবে এনসিপি। এবং সেই ধরনেরই মেটাকুলাস ডিজাইনে সমর্থন দিচ্ছে আমাদের সেনাবাহিনী। আপনি খেয়াল করে দেখেন, জামাতের কাছে পেট্রোনাইজ আসে না? অবশ্যই আছে। সেটা কি শুধু সে বিএনপির পেছনেই ব্যয় করে? নো, আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা নেতাদের পেছনেও এতদিন ব্যয় করেছে। এই মেটিকুলাস ডিজাইনটাকে বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনীর কিছু অংশ বিএনপির মধ্যেও ইন্ধন দিচ্ছে, আওয়ামী লীগের ভিতরেও ইন্ধন দিচ্ছে। সাথে ডিপ স্টেটের একটা গোষ্ঠী জড়িত, যেটা হচ্ছে জোহরান মামদানির গ্রুপ। আপনারা জানেন জোহরান মামদানির একটা ট্রানজিশনাল ফান্ড অ্যালোকেট করা হয়েছে, অর্থাৎ পলিটিক্যাল ট্রানজিশন এই প্রকল্প জোহরান মামদানি গ্রহণ করেছে এবং সেই প্রকল্পের অধীনে আবারও টাকা ঢালা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, অর্থাৎ দুই বাংলায়। কারণ এই দুই বাংলায় যদি ডিপ স্টেটের টাকা আবার ঢোকা শুরু হয়, এর আগে আসছে ইউএসএইড এর মাধ্যমে, এবার আসতেছে জোহরান মামদানির পলিটিক্যাল ট্রানজিশন প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ এর আগে ইউএসএইড আপনাদেরকে টাকা দিয়েছে জুলাই জঙ্গি হামলার আগে, সেটা হচ্ছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জিং এর বাবদ। এখন জোহরান মামদানি এই টাকাটা দিচ্ছে পলিটিক্যাল ট্রানজিশনের মাধ্যমে। এই প্রকল্পটা তৈরি করা হয়েছে নতুন করে ডিপ স্টেট যেন আমাদের দুই দলের ভিতর থেকে, অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ এবং যারা প্রগতিশীল রাজনীতি করে, এদের ভিতর থেকে তথ্য সংগ্রহ করা যায়। এবং প্রকৃতপক্ষে ডিভাইড এন্ড রুলস পলিসি ইউজ করতে পারলেই তো পশ্চিমারা তাদের রাজনৈতিক বেনিফিটটা সঠিকভাবে পাবে, এবং সেটাই তারা করতেছে। সুতরাং আমাদের আরেকটু সতর্ক থাকতে হবে। মানুষকে তথ্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে তথ্য দিবেন। ইভেন নিজের দলের লোগো যদি হয়, খুব হিসেব করে তথ্য দিবেন। আর বাংলাদেশে এই জোহরান মামদানির পলিটিক্যাল ট্রানজিশন প্রকল্পের অন্যতম সদস্য হচ্ছেন আমাদের ফরহাদ মাজারের মেয়ে সমতুল। এই যে ফরহাদ মাজারের মেয়ে জোহরান মামদানির পলিটিক্যাল ট্রানজিশন ফান্ডের টাকা বাংলাদেশে ঢুকাচ্ছে, অবশ্যই কোনো না কোনো ইন্টেলেকচুয়াল গেম তাদের মাথায় আছে। কারণ এর আগে ফরহাদ মাজার কিন্তু এই জুলাই জঙ্গি হামলা বাস্তবায়নে যথেষ্ট অবদান রেখেছে। তো এইটার অ্যাডভান্স লেভেলের কোনো পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা, সমতলীকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে এই বিষয়টাকে একটু ডিসকাস করা উচিত নয় কি? আমি আশা করব এই ভিডিওটার মাধ্যমে সাধারণ মানুষ আরো সচেতন হবে ডিপ স্টেটের ব্যাপারে, এবং এই যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাবদ টাকাটা এখন যে পলিটিক্যাল ট্রানজিশন প্রকল্পের মাধ্যমে আসতেছে, এই টাকাটা কোন কোন খাতে ব্যয় হচ্ছে এবং কোন কোন তথ্য ডিপ স্টেট আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, এইটার ব্যাপারে সতর্ক অবস্থানে থাকতে হবে আওয়ামী লীগ, বিএনপি সহ প্রগতিশীল সকল রাজনৈতিক দলের। আর যদি টাকার কাছে বিক্রি হয়ে যান, সেটার হিসাব হলো আলাদা। সুতরাং হিসাব করেই আপনারা তথ্য দিবেন এবং হিসাব করেই ডিপ স্টেটের পলিটিক্স গুলোকে একটু অবজারভেশন করেই সেই ফাঁদে পা দিবেন। ব্রিটিশ রাজনীতিবিদ ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বাংলাদেশের আদালতের দেয়া দণ্ডাদেশ নিয়ে কাটাছাড়া চলছে টেমস নদীর ওপরে ওয়েস্টমিনিস্টারে। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার কেসি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্য পরিণত বলে মত দিয়েছেন। ব্রিটেনের রাজপরিবারে নিয়োগকৃত রাজার আইন উপদেষ্টা হিসেবে পরিচিত এই আইনজীবী বলেছেন, এই রায়ে টিউলিপের এমপি পদ ও লেবার পার্টির সদস্য পদ কোনো কিছুতেই আঁচ পড়বে না। এর মধ্যে টিউলিপের দল লেবার পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, অভিযুক্ত হিসেবে টিউলিপ ন্যূনতম ন্যায় বিচারের সুযোগ না পাওয়ায় তারা এই বিচারের রায় মানছে না। উল্টো আশঙ্কা দেখা দিয়েছে, টিউলিপ যেহেতু ক্ষমতাসীন দলের এমপি, তাই ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তর বা এফসিডিও এর মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে কৈফিয়ত তলব করতে পারে। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের রাজনৈতিক প্রতিবেদক রব পয়েল বলছেন, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের কথা ভাবছেন ব্রিটিশ এই সংসদ সদস্য। তবে আমাদের বিশ্লেষণ হলো, অন্য দেশে হওয়া মামলার রায় নিয়ে ব্রিটেনের আদালতে এ ধরনের মামলা করা প্রায় অসম্ভব। ব্রিটিশ আদালতে না হলেও টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কমপক্ষে দুটি আন্তর্জাতিক সংস্থায় নালিশ বা অভিযোগ জানাতে পারেন। সংস্থা দুটির একটি হলো জাতিসংঘ মানবাধিকার কমিটি এবং অন্যটি হলো ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর কমিটি অন দ্য হিউম্যান রাইটস অব পার্লামেন্টারিয়ান্স। প্লট দুর্নীতি মামলায় টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়া সুনির্দিষ্ট কয়েকটি দুর্বলতা তুলে ধরে এই দুটি সংস্থা নালিশ করার প্রস্তুতি নিচ্ছে টিউলিপের আইনজীবীরা। বিস্তারিত একটি বিশেষ জাজ কোর্ট প্লট দুর্নীতির এক মামলায় ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে। তিনি যদিও হ্যামস্টেড ও হাইগেটের এমপি, পাশাপাশি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে। এই রায়ের পরপরই টিউলিপ সিদ্দিক ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং এই বিচারকে সম্পূর্ণ ফার্স এবং ক্যাঙ্গারু কোর্টের রায় বলে অভিহিত করেন। তিনি বারবারই অভিযোগ করেছেন যে মামলাটি সাজানো বা ফেব্রিকেটেড। প্লট দুর্নীতির অভিযোগে বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের রায়কে স্বীকৃতি দিতে রাজি নয় যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টিও। রায়ের প্রতিক্রিয়া দলটির একজন মুখপাত্র বলেছেন, টিউলিপ সিদ্দিকের আইনজীবীরা বারবার অনুরোধ জানালেও বাংলাদেশের কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। কোনো অভিযোগ আনা হলে অভিযুক্ত ব্যক্তির আইনগত প্রতিরক্ষা উপস্থাপনের সুযোগ পাওয়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে তা হয়নি। সেজন্যই আমরা এই রায়কে স্বীকৃতি দিতে পারি না। এদিকে এই রায় নিয়ে কথা বলেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার, যিনি কিংস কাউন্সিলের সদস্য। কিংস কাউন্সিল বা কেসি হলো ব্রিটেনের রাজ পরিবারের মনোনীত রাজার আইনজীবী প্যানেলের সদস্য।
2রা ডিসেম্বর তিনি ব্রিটেনের সংবাদ মাধ্যম এলবিসি সাংবাদিক অ্যান্ড্রু মার্কে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছেন মিস সিদ্দিকের সুষ্ঠু বিচার হয়নি এবং প্রসিকিউশন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। এলবিসি তাদের রিপোর্টে বলেছে, এটি থেকে বোঝা যায় ব্রিটেনের সাবেক বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড কেসি এবং প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ডমিনিক রিব সহ এই মামলায় পরামর্শদাতা সিনিয়র আইনজীবীরা বলেছেন যে এই বিচার অন্যায্য হয়েছে। চেরি ব্লেয়ার বলেছেন, সমস্যাটি হলো টিউলিপের অনুপস্থিতিতে তাকে পলাতক হিসেবে বিচার করা হয়েছে। সমস্যাটি হলো এই কার্যক্রমে তার কোনো আইনি প্রতিনিধিত্ব ছিল না এবং লন্ডনে তার আইনজীবীরা কর্তৃপক্ষকে অবহিত করার চেষ্টা করেছিলেন যে তিনি এখানে আছেন এবং তার বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে প্রস্তুত, এবং তার বিরুদ্ধে এই অভিযোগের বিশদ বিবরণ চাওয়া সত্ত্বেও বাংলাদেশ কর্তৃপক্ষ এককভাবে তাকে একটি প্রমাণও দিতে ব্যর্থ হয়েছে যাতে তিনি প্রতিক্রিয়া জানাতে চাইলেও পারেন। চেরি ব্লেয়ার অভিযোগ করেছেন টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি আইনজীবীকে ভয় দেখানো হয়েছে, তাই তিনি তার প্রতিনিধিত্ব করা থেকে সরে এসেছেন। চেরি ব্লেয়ার বলেছেন, এই রায়ের ফলে টিউলিপের এমপি পদ এবং লেবার পার্টির সদস্য পদের কোনো ক্ষতি হবে না। দর্শক, এই রায় এবং টিউলিপের মামলা করার হুমকি যুক্তরাজ্যের অভ্যন্তরে লেবার পার্টির উপর বড় চাপ সৃষ্টি করেছে। লেবার পার্টি যেহেতু আনুষ্ঠানিকভাবে এই রায় প্রত্যাখ্যান করেছে, তাই তারা এখন তাদের নির্বাচিত এমপির পিছনে কূটনৈতিক সমর্থন দেওয়ার চিন্তা ভাবনা করছে। বিশেষ করে ব্রিটেনের সরকার বিরোধী বলে পরিচিত এমন কয়েকজন হাই প্রোফাইল আইনজীবী টিউলিপের বিরুদ্ধে দেয়া এই রায়কে অন্যায্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে মত দেয়। লেবার পার্টি বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক কৈফিয়ত চাইতে পারে। সেক্ষেত্রে লেবার পার্টি যেহেতু ক্ষমতাসীন দল, তাই তারা ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর এফসিডিওর মাধ্যমে আগাতে পারে। এফসিডিও হলো ব্রিটেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন অফিস, যারা কূটনৈতিকভাবে অন্য দেশের কাছে কৈফিয়ত তলব করে। সূত্রগুলো বলছে এক্ষেত্রে কয়েকটি বিষয়ে জবাব চাওয়া হতে পারে। প্রথমত, টিউলিপের আইনজীবী টিম এবং ব্রিটেনের হাই প্রোফাইল 5 জন ব্যারিস্টার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন তুলেছেন সে ব্যাপারে বাংলাদেশ সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হতে পারে, অর্থাৎ এই মামলার বিচার প্রক্রিয়ায় কি ধরনের ডিউ প্রসেস অনুসরণ করা হয়েছে। দ্বিতীয়ত, মামলার রায় বলা হয়েছে টিউলিপ সিদ্দিক নিজে কোনো প্লটের জন্য আবেদন করেননি। তার বিরুদ্ধে অভিযোগটি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট বরাদ্দের দুর্নীতিতে প্রভাব খাটানোর। মামলার সারসংক্ষেপে বলা হয়, টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য 2 ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন। রায় আদালত বলেছেন, আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল, ইন্টারনেটের বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে। কিন্তু ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে, সেখানে তারা বলেছেন কোনো ধরনের ডিজিটাল এভিডেন্স তারা আদালতে হাজির করতে পারেননি। বিশেষ করে রাষ্ট্রপক্ষ দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে দুর্বল ডিজিটাল সাক্ষ্য বা কেবল প্রভাব খাটানোর মতো অপ্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভর করছে কিনা, যা বাংলাদেশের সাক্ষ্য আইনের 65B ধারা অনুযায়ী ফরেনসিক প্রয়োজনীয়তা পূরণ করেনি। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, টিউলিপ সিদ্দিক বর্তমান ব্রিটিশ এমপি হওয়ায় এবং লেবার পার্টি এই রায়কে স্বীকৃতি দেবে না বলে ঘোষণা করায় এই মামলা যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে শীতল করতে পারে। সূত্রগুলো বলছে, বাংলাদেশের আদালত থেকে পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বিষয়টি নিয়ে কাজ শুরু করতে পারে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় এই মুহূর্তে টিউলিপকে নিয়ে খুব বেশি চিন্তিত নয় ব্রিটিশ সরকার। তবে ফৌজদারি দণ্ড থাকায় টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন না, কিন্তু তার এই দণ্ড কমনওয়েলথভুক্ত দেশ সহ বাংলাদেশের মিত্র রাষ্ট্রগুলোতে তার আন্তর্জাতিক ভ্রমণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেজন্য বিষয়টি নিয়ে খুব শিগগিরই বাংলাদেশ সরকারের কাছে কূটনৈতিক চ্যানেলে জানতে চাইবে ব্রিটিশ সরকার। দর্শক, এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের রব পায়েল খবর দিয়েছেন, টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক মানহানির মামলা করার কথা ভাবছেন। স্কাই নিউজের সাংবাদিক পায়েল বলেছেন, এই মামলা মোকাবেলা করতে যদিও টিউলিপ বাংলাদেশে যাচ্ছেন না, তবে ঢাকার কর্তৃপক্ষের বিরুদ্ধে মানহানির মামলা করার বিষয়ে আলোচনা চলছে বলে নানা সূত্রে খবর মিলেছে।